মাজারের দানের টাকা মেরে শত কোটির সাম্রাজ্য। আলোচনায় শাহজালাল মাজারের কেরানি শামুন মাহমুদ। সিনেমাটিক স্টাইলে কাশিমপুর কারাগার থেকে পালালেন নারী বন্দী। দায়িত্বশীল 7 জনকে বহিষ্কার। চলছে গ্রেফতার অভিযান। ভোট কিনতেই বিমানে টাকা নিচ্ছিলেন সেই জামায়াত নেতা। 5 মাস পর রহস্য উন্মোচনের দাবি। এবং যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে ইরান। মিত্রদের প্রস্তুত থাকার নির্দেশনা দিল খামেনির দেশ। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি জয়া হাসান। মাজারের দানের টাকায় শত কোটি টাকার সাম্রাজ্য। কেরানি থেকে কোটিপতি শামুন। মাস শেষে বেতন ছিল মাত্র 20 থেকে 25 হাজার টাকা। অথচ সেই শামুন মাহমুদ খানি এখন দেশ বিদেশে বিপুল সম্পদের মালিক। হযরত শাহজালাল রাহিমাউল্লাহ এর মাজারের এই কেরানিকে ঘিরে দৈনিক যুগান্তরের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। বলা হয়েছে মাজারের দানের অর্থ আত্মসাৎ, জমি দখল, বিদেশে সম্পদ গড়ে তোলা এবং সংঘবদ্ধ ক্যাডার বাহিনীর মাধ্যমে তিনি বিশাল অপরাধ চক্র গড়ে তুলেছেন। এমনকি অবৈধ সম্পদের তথ্য ফাঁসের আশঙ্কায় নিজের ছোট ভাইকে প্রায় 1 দশক ধরে মানসিক প্রতিবন্ধী বানিয়ে গৃহবন্দী করে রেখেছেন। প্রতিবেদনে বলা হয়েছে শামুনের নিয়ন্ত্রণে থাকা প্রায় 20 সদস্যের একটি ক্যাডার বাহিনী দীর্ঘদিন ধরে মাজারে অনিয়মের প্রতিবাদকারীদের ভয়ভীতি ও হামলার মাধ্যমে দমন করত। জেলা প্রশাসনের নজরদারি শুরু হওয়ার পর শামুন সহ চক্রের অধিকাংশ সদস্য আত্মগোপনে চলে যায়। প্রতিদিন গভীর রাতে শামুনের আস্তানায় বস্তা ভর্তি দানের টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার গণনা করা হতো। এসব অর্থের মাধ্যমে তিনি মাজার এলাকায় বহুতল ভবন, ফ্ল্যাট, মার্কেট, হোটেল মালিকানা এবং লন্ডনে বিলাসবহুল বাড়ির মালিক হয়েছেন। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগে অবৈধ সম্পদের তথ্য প্রকাশ পাওয়ার আশঙ্কায় শামুন নিজের ছোট ভাই জুন্নুন মাহমুদ খানকে তার পরিবার সহ প্রায় 10 বছর ধরে মানসিক প্রতিবন্ধী বানিয়ে গৃহবন্দী করে রেখেছেন। সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, হযরত শাহজালাল রাহিমাউল্লাহ এর কোনো বংশধর নেই এবং খাদেম পরিচয়ে যারা মাজার পরিচালনা করছেন তারা তার বংশধর নন। তার অভিযোগ, বছরে 162 দিনের দানের অর্থ একাই নিয়ন্ত্রণ করতেন শামুন। এমনকি হযরত শাহজালাল রাহিমাউল্লাহ এর ব্যবহার করা ঐতিহাসিক নিদর্শনও বিভিন্ন খাদেমের বাসায় থাকায় জাদুঘর নির্মাণের উদ্যোগ ব্যাহত হয়েছে। অন্যদিকে শামুনের পাশাপাশি বিপুল সম্পদের মালিক হয়েছেন তার অন্যতম সহযোগী খোকন। প্রতিবেদনটি জানায়, মাজারে দান করা গরু, ছাগল, একই পশু একাধিকবার এমনকি 7 বার পর্যন্ত বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হতো, যার একটি বড় অংশ পেতেন শামুনও। এই অর্থে খোকন সিলেটে একাধিক বিলাসবহুল বাড়ি, স্থাবর সম্পত্তি ও বিভিন্ন ব্যবসা গড়ে তুলেছেন এবং তার নামে রয়েছে বিভিন্ন ব্যাংকেও বিপুল পরিমাণ অর্থ। সংশ্লিষ্টদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের জবাবদিহির আওতায় এনে মাজারের দান ও সম্পদের স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক। তারেক আজিজ খান, এনপিবি। দুর্ভেদ্য সীমানা প্রাচীর, সিসিটিভি ক্যামেরা, একাধিক স্তরের নিরাপত্তা বলয় আর সশস্ত্র কারারক্ষীদের কড়া পাহারা, এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে গেছেন এক সাজাপ্রাপ্ত নারী বন্দী। তার এই দুঃসাহসিক জেল পালানোর ঘটনা যেন মনে করিয়ে দিচ্ছে হলিউডের কালজয়ী সিনেমা দ্য শশাঙ্ক রিডেম্পশনের কথা। সেই সিনেমায় বছরের পর বছর সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালিয়েছিলেন অ্যান্ডি ডুফ্রেইন। আর বাস্তবে কোনো সুড়ঙ্গ নয়, সুউচ্চ সীমানা প্রাচীর টপকে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে সবাইকে হতভম্ব করে দিলেন বাংলাদেশের 21 বছর বয়সী এই তরুণী। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
কারাগারের ভেতরে প্রায় 40 জন নারী বন্দীকে দিয়ে তখন ইট বহনের কাজ করানো হচ্ছিল। সে সময়ে দায়িত্বে থাকা কারারক্ষীদের নজরদারিতে সাময়িক শিথিলতা দেখা দেয়, আর সেই সুযোগটাকেই কাজে লাগান 21 বছর বয়সী সাজাপ্রাপ্ত বন্দী রিম্পা। তিনি কারাগারের অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। বিষয়টি টের পাওয়ার পরপরই নড়ে চড়ে বসে কারা কর্তৃপক্ষ। শুরু হয় চিরুনি অভিযান। তবে দীর্ঘ অনুসন্ধানেও রিম্পার কোনো সন্ধান মেলেনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা কর্মকর্তারা দেখতে পান রিম্পা সীমানা প্রাচীর অতিক্রম করে কারাগারের বাইরে চলে যাচ্ছেন। ওই ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ি মডেল থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া বন্দী রিম্পার পরিচয় জানা গেছে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মোহাম্মদ হাসানের মেয়ে। একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী ছিলেন। কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একজন সাজাপ্রাপ্ত বন্দীর এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষ করে বন্দীদের দিয়ে কায়িক শ্রম করানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করাকে গুরুতর গাফিলতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে পলাতক রিম্পাকে পুনরায় গ্রেফতারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 মেট্রন ও 5 নারী কারারক্ষী সহ মোট 7 জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মেট্রন লায়লা আঞ্জুমান সুমি ও মেরিনা এবং নারী কারারক্ষী রেহেনা, শায়লা, শারমিন, জেমি ও আসমা। নির্বাচনের ঠিক আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের নেতা বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারের ঘটনা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় বিএনপির অভিযোগ ছিল নির্বাচনে ভোট কেনার উদ্দেশ্যেই এই টাকা বহন করা হচ্ছিল। তবে জামায়াতে ইসলামী শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে দাবি করে অর্থটি ছিল ব্যবসায়িক লেনদেনের। ঘটনার প্রায় 6 মাস পর বিষয়টি আবারও সামনে এসেছে। দৈনিক কালবেলার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভোট কিনতেই বিমানে টাকা নিচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। প্রতিবেদন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বেলাল উদ্দিন প্রধান ও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল মান্নানকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে থাকা 2টি কাপড়ের ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে আদালতে জব্দ টাকা ও 2টি মোবাইল ফোন ফেরত চেয়ে আবেদন করেন বেলাল উদ্দিন। আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স, একটি চুক্তিপত্র সহ 7 পাতার নথি জমা দেন তিনি। সেখানে দাবি করা হয় ঢাকার বন ট্রেড ইন্টারন্যাশনাল থেকে ব্যবসার জন্য ৭৫ লাখ টাকা নেওয়া হয়েছিল। তবে তদন্তে একাধিক অসঙ্গতির তথ্য উঠে এসেছে। চুক্তিপত্রে উল্লেখিত ঠিকানায় বন ট্রেড ইন্টারন্যাশনাল এর কার্যক্রম পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি বেলাল উদ্দিনের মালিকানাধীন সোনামণি ড্রেস হাউজ একটি ছোট্ট পরিসরের স্কুল ড্রেস তৈরির কারখানা, যেখানে 12 থেকে 15 জন কর্মী কাজ করেন। স্থানীয়দের অনেকেই এত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের দাবিকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। এছাড়া তার 2025-26 কর বর্ষের আয়কর নথিতে বার্ষিক আয় 4,78,641 টাকা এবং মোট সম্পদের মূল্য 24,44,867 টাকা উল্লেখ থাকলেও আদালতে প্রায় 75 লাখ টাকার ব্যবসায়িক লেনদেনের দাবি করা হয়েছে। এসব কারণে আদালতের নির্দেশে সৈয়দপুর থানা পুলিশ নথির সত্যতা যাচাই করে সিআইডির অধিকতর তদন্তের সুপারিশ করে। বর্তমানে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ অর্থের প্রকৃত উৎস, চুক্তিপত্রটি ঘটনার আগে নাকি পরে তৈরি হয়েছে, এটি কোথায় টাইপ করা হয়েছে, ডিজিটাল তথ্য প্রমাণ এবং নির্বাচনের আগে এই অর্থ ভোট কেনা বা অবৈধ প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বহন করা হয়েছিল কিনা এসব বিষয় তদন্ত করছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয় নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারেক আজিজ খান, এনপিবি। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে ইরান।
এজন্য তাদের সমস্ত আঞ্চলিক প্রক্সি ও মিত্র সংগঠনগুলোকে সর্বাত্মক ও ব্যাপক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দেশটি। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলে হামলা চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার সময়। সে সময় এক গোপন বৈঠকে মিলিত হন অক্ষ শক্তিগুলোর প্রতিনিধিরা। ওই বৈঠকে ইরানের নেতৃত্বাধীন অক্ষ শক্তি বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের শীর্ষ নেতারা তাদের মিত্রদের স্পষ্ট জানান যে বর্তমান অপেক্ষার পালা শেষ হয়ে আসছে এবং এখন সম্ভাব্য সব ধরনের সামরিক পরিস্থিতির প্রস্তুতি নেওয়াই তাদের মূল অগ্রাধিকার। লেবাননের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিদাআ আল ওয়াতান তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শান্তি চুক্তিটি ভেঙে যাওয়ার পর সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাত। এর জেরে শুক্রবার রাতভর চালানো মার্কিন বিমান হামলায় ইরানে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইরানের IRGC জর্ডান ও কাতারে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধ বিমান ও রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে কুয়েত জানিয়েছে যে ইরানি ড্রোন হামলায় তাদের একটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা। এর আগে হয়তো এত কঠিন সময় পার করতে হয়নি পাকিস্তানকে। দেশটির এক প্রান্তে আজ যখন স্বাধীনতার ডাক উঠেছে, ঠিক তার অপর প্রান্তে চলছে ভয়াবহ মরণ প্রতিযোগিতা। দুই প্রান্তে দুই রকমের অস্থিতিশীল পরিস্থিতির চাপে পড়ে পাকিস্তান যেন আজ প্রায় দিশেহারা। বেলুচিস্তানে যখন স্বাধীনতার ডাক দেওয়া হয়েছে, ঠিক তার একই সময় স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে রক্তাক্ত সহিংসতায় মেতে উঠেছে আজাদ কাশ্মীর। চলছে দফায় দফায় সংঘর্ষ, প্রাণ হারাচ্ছেন একের পর এক মানুষ। চলমান এই রাজনৈতিক সহিংসতার মধ্যেই যে রাজনৈতিক সংগঠনের নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, সেটি হলো জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা JAAC। সম্প্রতি আজাদ কাশ্মীরে এই কমিটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। সংগঠনটি সক্রিয় হয়ে উঠেছে এমন এক সময় যখন আর কিছুদিন পরেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে 53টি আসনের ভেতর সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে 45টি আসনে। বাকি 8টি আসন মূলত সংরক্ষিত। তথ্য বলছে সরাসরি নির্বাচনে অংশ নেওয়া 12টি আসন আবার সংরক্ষিত রয়েছে 1947 ও 1965 সালের যুদ্ধের সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য। এই শরণার্থীরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়, বরং বসবাস করেন করাচি, রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ শহরে। মূলত এই ইস্যুতেই বেঁকে বসেছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। সম্প্রতি সময়ে তারা এই ইস্যুতে নানা রকম সংঘাতে জড়িয়েছে। তথ্য বলছে 5 জুন সন্ত্রাস বিরোধী আইনে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ করা হয়। তারপর থেকেই বড় ধরনের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এই দলটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অঞ্চল জুড়ে প্রায় 4000 পুলিশ ও আধা সামরিক সদস্য মোতায়েন করেছে পাকিস্তান। শাহরিয়ার আহমেদ, NPV। গতি কমে গেছে মেট্রো রেলের। আগের মতো আর প্রবল বেগে ছুটছে না গন্তব্যের দিকে। যান্ত্রিক ত্রুটি, কাঠামোগত ঝুঁকি নিয়েই এখন কোনো মতে চলতে হচ্ছে স্বপ্নের এই মেগা প্রজেক্টকে। ফাটল ধরেছে পিলারে, মরিচা জমেছে রেল লাইনে, এমনকি বিদ্যুৎ সরবরাহ করা কেবলগুলোতেও নিয়মিত লক্ষ্য করা যাচ্ছে অস্বাভাবিক স্ফুলিঙ্গ। দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদের এমন বেহাল দশা দেখে প্রশ্ন উঠেছে, স্বপ্নের সেই গন্তব্যে কি আদৌ পৌঁছতে পারবে মেট্রো রেল? সম্প্রতি এক নিরাপত্তা অডিটে উঠে এসেছে মেট্রো রেলের এমন চিত্র। বলা হচ্ছে পুরো মেট্রো রেলের প্রায় 23% বেয়ারিং প্যাড রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে। এক জরিপে মেট্রো রেলের নিরাপত্তা ঝুঁকি যাচাই করে বলা হয়েছে, ত্রুটিগুলোর কারণে উল্লেখযোগ্য হারে কমে গেছে মেট্রো রেলের গতি। শুরুর দিকে যখন প্রতি ঘন্টায় 110 কিলোমিটার বেগে চলতে পারত ট্রেন, সেখানে এখন ত্রুটির কারণে চলতে হচ্ছে ঘন্টায় 60 থেকে 90 কিলোমিটার গতিতে। প্রতিবেদন বলছে কিছু কিছু জায়গায় মেট্রো রেলের গতি নেমে যাচ্ছে ঘন্টায় 44 থেকে 47 কিলোমিটারে। ত্রুটির কারণে গতি কমে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও সময় নিয়ে প্রশ্ন উঠেছে। নির্দিষ্ট গন্তব্যে সময়মতো পৌঁছতে পারছেন না অনেকেই। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হয়তো বড় কোনো দুর্ঘটনার শিকার হবে মেট্রো রেল, এমনটাই বলছেন বিশ্লেষকরা।
2025 সালের 26 অক্টোবর ফার্মগেট স্টেশনের কাছে একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার পর হাইকোর্ট ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়মিত মেট্রো রেলের নিরাপত্তা চেকআপের জন্য একটি অডিট কমিটি গঠন করে দেওয়া হয়। সম্প্রতি তাদের অডিটেই ধরা পড়েছে মেট্রো রেলের এমন ভয়াবহ চিত্র। চুয়েটের সাবেক উপাচার্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠিত 9 সদস্যের ওই কমিটি এমআরটি লাইন 6-এর এমন বেহাল দশা দেখে সতর্ক করে বলেছে, খুব দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ। নিরাপত্তা অডিট কমিটি আরও বলছে, পর্যাপ্ত জনবল, প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের মাধ্যমে রক্ষণাবেক্ষণ এমআরটি লাইন 6-এর সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি ভবিষ্যতে মেট্রো রেল প্রকল্পগুলোর জন্য স্বাধীন ডিজাইন পর্যালোচনা এবং নিয়মিত পাবলিক সেফটি অডিট বা জননিরাপত্তা নিরীক্ষার আহ্বান জানিয়েছেন তারা। শাহরিয়ার আহমেদ, এনটিভি। আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি। কুমিল্লার পুলিশ সুপারের এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। আপনারা যে বহু আগে ঢাকায় ছাত্র করে আসছে, একটা ফরমাল মিটিং এ কথা বলবেন, তথ্য নিয়ে কথা বলবেন। পুলিশ সুপারের এমন মন্তব্যে অনেকে বলছেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার উচিত দাম্ভিকতা না রেখে কথা বলার সময় আরো সংযত হওয়া উচিত। আবার কেউ মন্তব্য করছেন, আগে বলা হতো ছাত্রলীগ করে আসছি, এখন বলা হচ্ছে ছাত্রদল করে আসছি। জুলাই তো অলরেডি নাই হয়ে গেছে। বৃহস্পতিবার জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। ওই ছাত্রদল নেতা কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু। সভায় ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লায় চলে এসেছে, আপনি তাদের গ্রেপ্তার করছেন না। তখন পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, এটা পলিটিক্স মঞ্চ না, ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি আসার পর কুমিল্লায় এই ফ্যাসিস্টরা সম্মুখীন হয়ে গেছে, ওদেরকে গ্রেফতার করা হয় না। এ প্রসঙ্গে ছাত্রদল নেতা আবারও বলেন, আমরা যখন আপনাদেরকে তথ্য দেই তখন আপনারা গ্রেপ্তার করেন না। এর জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আপনাদের নিজেদের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন, যাকে আপনাদের পছন্দ হয় না তাদেরকে ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকারের মাত্র বয়স 4 মাস, তাই সরকারকে সময় দেওয়া প্রয়োজন। তারেক আজিজ খান, এনপিবি।